নমস্কার শ্রোতা বন্ধুরা, চলে এলো 2025 নতুন বছর। 2024 কত তাড়াতাড়ি যে চলে গেল, প্রত্যেক বছরের মতো, যে কত কিছুই করা হলো না, কত কিছু অধরা রয়ে গেল। কিন্তু 2025 নতুন সালটিকে আবার নতুন করে বরণ করার একটা তোড়জোড় শুরু হলো। তো তারই মধ্যিখানে মনে হলো তোমাদেরকে যদি একটা সুন্দর গল্পের উপহার দেওয়া যায়। সুন্দর গল্প বলতে মনে পড়ল, এই বছর 2024-এর শেষে আমি কিছু পরিস্থিতির জন্য গৃহবন্দী হয়ে কিছু বই আবার নতুন করে পড়তে শুরু করে দিলাম। সেই বইগুলির মধ্যে একটি হলো অমূল্য সাহিত্য কীর্তি সুবোধ ঘোষের ভারত প্রেম কথা। তো এই বইটা কেনার একটা হিস্ট্রি হচ্ছে, এই বইটিতে অগস্ত্য আর লোপামুদ্রার কাহিনীটা আছে বলে জানতাম। তো যেহেতু আমার নাম লোপামুদ্রা, তো সেই নামের পেছনের ছোট্ট ইতিহাস আমি জানতাম, কিন্তু লোপামুদ্রার ক্যারেক্টারটিকে আরেকটু গভীরভাবে ডিপলি স্টাডি করার জন্য হয়তো এটা বেছে নিয়েছিলাম। তারপর দেখেছিলাম যে এরকম পৌরাণিক কিছু চরিত্র, বিশেষ করে মহাভারতের যে গৌণ চরিত্রগুলি, তাদের যে প্রেমের আখ্যান, সেগুলো নিয়ে এই বইটি রচিত। আমার মায়ের অত্যন্ত প্রিয় বই। তারপরে একটা সময় যখন ভাষার যে প্রচণ্ড কাঠিন্য, সেটা অতিক্রম করে উঠতে পারলাম, তখন এই বইটি হয়ে গেল আমারও অত্যন্ত প্রিয় একটি বই। বারে বারে উল্টে পাল্টে পড়ি, এক একটি আখ্যান নতুন নতুনভাবে আবিষ্কার করি। আজকে চলো একটা এরকমই খুব সুন্দর তাৎপর্যপূর্ণ একটা আখ্যান পড়ে শোনাই। সেই আখ্যান হলো ভাস্কর ও পৃথার আখ্যান। পৃথা মানে আমরা সবাই জানি মোটামুটি, কুন্তির যে কুমারী নাম ছিল পৃথা, এবং উনি কুন্তি ভোজের কন্যা বলে সেই অনুযায়ী ওনার নাম হলো কুন্তি। তো সূর্যদেবের সঙ্গে ওনার যে সাক্ষাৎ এবং কর্ণের জন্ম, কর্ণের জন্মের পর কেন কর্ণকে পরিত্যাগ করতে হলো, সেই নেপথ্য কাহিনী নিয়ে ওনার যে একদম ব্রিফ সংক্ষিপ্ত একটি প্রেমের আখ্যান ছিল ভাস্কর বা সূর্যদেবের সঙ্গে, সেটি নিয়ে এই কাহিনী। ভাস্কর ও পৃথা। পৃথা বলে, আমার কোনো বর প্রয়োজন নেই বিপ্রর্ষি। আমার আচরণে অতিথিরূপী দেবতা আপনি সুখী হয়েছেন, পিতা কুন্তিভোজও সুখী হয়েছেন। আমার বড় লাভ হয়ে গিয়েছে, এর চেয়ে বড় আর কোনো উপহারের প্রয়োজন নেই। বিপ্রর্ষি দুর্বাসা বিদায় নেবার আগে সস্নেহ দৃষ্টি তুলে কুমারী পৃথার দিকে তাকিয়েছিলেন। এইবার হেসে ফেললেন। প্রয়োজন আছে পৃথা। সত্যই বুঝে উঠতে পারে না পৃথা তার জীবনে আর কোনো বরের কি প্রয়োজন আছে। অনপত্য কুন্তিভোজের পিতৃস্নেহের এই সুখময় নীড়ের বাইরে জীবনের এমন আর কি সুখ থাকতে পারে, বুঝতে পারে না কুন্তিভোজের পালিতা কন্যা পৃথা। বুঝবার মতো বয়সও হয়নি, এখন মাত্র কৈশোর। উষালোকের স্নিগ্ধতা দিয়ে রচিত এক কন্যকার মূর্তি। পরিপূর্ণ প্রভাতের যে লগ্ন আসন্ন হয়ে উঠেছে, যে লগ্নে মুদ্রিত কলিকার মতো এই সুস্নাত রূপ আলোকের পিপাসায় উন্মুখ হয়ে উঠবে, তার আভাস কুমারী পৃথার অঙ্গে অঙ্গে ফুটে উঠলেও এখনো মনের মধ্যে ফুটে ওঠেনি। পিতা কুন্তিভোজের স্নেহে লালিতা ওই লীলা চপলা মৃগ ললনার মতো এই আলয় ও আঙিনায় ছোটাছুটির খেলা, দেব পূজা আর অতিথি সেবার খেলা, এর চেয়ে বেশি আনন্দের জীবন আর কি আছে? কুঞ্জ লতিকার সাথে ক্ষণে ক্ষণে অভিমানের খেলা, সরোবর জলে বিম্বিত ছায়ার সাথে কৌতুকের খেলা, আর কবরী পুষ্পলুব্ধ দুরন্ত ভ্রমরের সাথে ভ্রুকুটির খেলা, এর চেয়ে বেশি মায়ার খেলা দিয়ে গড়া অন্য কোনো জগৎ কি আছে? ঋষি দুর্বাসা
প্রীতস্বরে আবার বলেন, প্রয়োজন আছে পৃথা, আজ না হোক কাল না হোক, কিন্তু বেশি দিন আর নেই, তোমাকে জীবন সঙ্গী বরণ করতে হবে। আশীর্বাদ করি প্রিয়দর্শিনী পৃথা প্রিয় দর্শন সঙ্গী লাভ করুক। মানুষের আচরণে কোনো না কোনো ত্রুটি দেখতে পেয়েই থাকেন দুর্বাসা। সে ত্রুটি সহ্য করতে পারেন না দুর্বাসা, অসুখী হন এবং অভিশাপ দিয়ে থাকেন। সংসারের রীতিনীতির কোনো দুর্বলতাকে ক্ষমার চক্ষু দিয়ে দেখতে পারেন না দুর্বাসা, কারণ সাংসারিকতার জন্য কোনো মমতাও তার নেই। কিন্তু এতদিন কুন্তী ভোজের আলয়ে থেকে একটি দিনের জন্যেও অসুখী বোধ করেননি ঋষি দুর্বাসা। কুমারী পৃথা অহর্নিশ অতিথি দুর্বাসার সেবা করেছে। পৃথার আচরণে কোনো ত্রুটি দেখতে পাননি দুর্বাসা। মানুষের সামান্য ত্রুটিতে ঋষি দুর্বাসা ক্ষুব্ধ হন বড় বেশি, এবং তার অভিশাপও হয় মাত্রা ছাড়া। কিন্তু জীবনে আজ এই প্রথম প্রীত হয়েছেন দুর্বাসা, তাই পৃথাকে আশীর্বাদ করেছেন। জীবনে বোধহয় মানুষকে এই প্রথম আশীর্বাদ করলেন দুর্বাসা। এই আশীর্বাদের অর্থ বুঝতে পারে না পৃথা। কৌতূহলী হয়ে প্রশ্ন করে পৃথা, সে প্রিয় দর্শন কোথায় আছেন ঋষি? দুর্বাসা, তোমার মনে, মন যাকে চাইবে তাকেই আহ্বান করো। চলে গেলেন বিপ্রর্ষি দুর্বাসা। যাবার আগে এক কুমারী কিশোরীর মনে কি মন্ত্র দিয়ে তিনি গেলেন, তার পরিণাম কি হতে পারে দুর্বাসার পক্ষে কল্পনা করাও সম্ভব নয়। কারণ তিনি সংসার ও সমাজকে দূর থেকে দেখেছেন। তার অভিশাপ যেমন মাত্রা ছাড়া, আশীর্বাদ বা বরদানও তেমনই মাত্রা ছাড়া। মন যাকে চাইবে তাকেই জীবনে আহ্বান করা, এত বড় ইচ্ছা বিলাসের মন্ত্র পার্থিব দুর্বলতা দিয়ে রচিত মানুষের সমাজ সহ্য করতে পারে কিনা সেটুকুও বিচার করলেন না, এবং কুমারী পৃথা এই মন্ত্রের কি অর্থ বুঝল তাও জানবার প্রয়োজন বোধ করলেন না দুর্বাসা। বিস্মিত কুন্তীভোজ শুধু জেনে সুখী হলেন যে দুর্বাসার মতো রোষপ্রবণ ঋষি প্রসন্ন চিত্তে পৃথাকে আশীর্বাদ করে বিদায় নিয়েছেন। পৃথা জেনে সুখী হল তারই কৃতিত্বের গুণে দুর্বাসা তুষ্ট হয়েছেন, পিতার সম্মান রক্ষা পেয়েছে। এই আনন্দে পিতা কুন্তীভোজের আলয়ে লীলা চঞ্চল কুরঙ্গীর জীবনের মতো কিশোরী পৃথার জীবনেরও মুহূর্তগুলি চাঞ্চল্যে লীলায়িত হতে থাকে। এই চঞ্চলতা ধীরে ধীরে তার নিজেরই অগোচরে কবে যৌবন ভারে মন্দীভূত হয়ে এসেছে নিজেই অনুভব করতে পারেনি পৃথা। শুধু সরোবর নীরে মৃদু কম্পিত প্রতিবিম্বের দিকে তাকিয়ে চকিত প্রেক্ষণা পৃথা তার মনের নিভৃতে অভিনব এক বেদনা অনুভব করে। মনে হয় এই পৃথিবীর আলো ছায়ার খেলা শুধু খেলা নয়, যেন এক সুন্দরের অন্বেষণ। এই শিশির রৌদ্র জ্যোৎস্না তৃণ পুষ্পলতা কেউ যেন একা পড়ে থাকতে চায় না। জগতে যেন শব্দ বর্ণ ও সৌরভ শিহরিত করে জীবনের সঙ্গী অন্বেষণের এক অহরহ খেলা চলছে। নিজের দেহের দিকে তাকিয়ে আরো বিস্মিত হয় পৃথা। মনের গভীরে যেন এক স্বপ্ন নিহার নদের মতো ঘুমিয়েছিল। সেই স্বপ্ন আজ তার শোণিতের উত্তাপে তরলিত স্রোতের মতো জেগে উঠে সারা অঙ্গে ছড়িয়ে পড়েছে। কেন কেন কিসের জন্য? জীবনে এই প্রথম ভাবনার ভার অনুভব করে পৃথা। নিজের নিঃশ্বাসের শব্দে অকারণে চমকে ওঠে। নিশীথ সমীরের মৃদুলতাও উপদ্রব বলে মনে হয়। সুখতন্দ্রা ভেঙে যায়, আকাশের তারার মতো রাত জাগে পৃথা।
ভোর হয়। সেদিনও ভোর হলো, তখনও নভপটের শেষ তারকা বিদায় নেয়নি। প্রাচী মূলে উষারাগ যেন প্রথম লজ্জায় কুণ্ঠিত হয়ে আছে। তেমনি নিজেও দেহের প্রথম লজ্জায় পুষ্পবতী পৃথা ছায়াচ্ছন্ন নিশান্তের মুহূর্ত শেষ হবার আগেই উদ্যান সরোবরের জলে স্নান সমাপন করে। পূর্ব গগনের দিকে একবার নয়ন সম্পাত করতেই মনে হয় পৃথার যেন নবোদিত দিবাকরের মতো রশ্মিমান এক দিব্যকায় পুরুষ প্রবর তরু বিথিকার মধ্যে দাঁড়িয়ে তারই দিকে তাকিয়ে আছে। কি নয়নাভিরাম মুখচ্ছবি, তারুণ্যে মণ্ডিত এক প্রিয় দর্শন। ওই চিবুক যেন উষালোকে জাগ্রত সমস্ত সংসারের চুম্বনে রঞ্জিত হয়ে রয়েছে। ওষ্ঠাধরে সমুদ্রের কামনা স্পন্দিত, নয়ন আকাশের নীলিমায় প্লাবিত। কে কে ইনি? প্রশ্ন মনে জাগলেও তার পরিচয় অনুমান করতে পারে না পৃথা। এক প্রিয় দর্শন বিস্ময়ে যেন আজিকার প্রভাতে পৃথার হৃদয় কুটিরের সম্মুখ পথে ক্ষণিকের জন্য এসে দাঁড়িয়েছে। কিন্তু কিন্তু আর কতক্ষণ? হয়তো এক্ষুনি চলে যাবে। এই ভুলকের অপার রহস্যের মধ্যে অদৃশ্য হয়ে যাবে ওই রূপ। মন চায় একবার কাছে ডাকি, কিন্তু কিন্তু লজ্জা বলে ডেকো না, ডেকো না। চক্ষু চায় অনেকক্ষণ দেখি, কিন্তু ভয় বলে দেখো না। এই অদ্ভুত লজ্জা ও ভয়ের মধ্যেও যেন রহস্যময় এক মধুরতা লুকিয়ে আছে। এই লজ্জা রাখতে ইচ্ছে করে, ভাঙতেও ইচ্ছে করে। অকস্মাৎ যেন এক খর কিরণের স্পর্শে পৃথার নয়ন মনের সকল কুণ্ঠা দীপ্ত হয়ে ওঠে। সুগীত মন্ত্রের মতো এক আশীর্বাদ বাণীর ধ্বনি যেন পৃথার অন্তরে হর্ষের কল্লোল জাগিয়ে তুলেছে। মনে পড়েছে ঋষি দুর্বাসার উপদেশ, মন যাকে চায় তাকেই তো আহ্বান করতে হবে। এই প্রগল্ভ মুহূর্তে দুর্বাসার উপদেশ সবচেয়ে বড় সত্য বলে মনে হয় পৃথার। হোক না, হোক না অপরিচিত। এই তো জীবনের প্রথম দর্শন। মণিদীপ্ত কুণ্ডলে রত্ন খচিত কবচে শোভিত এক নয়ন মোহন তনুধর, যেন এক কৌতূহলের খেলার আবেগে সব ভয় ও লজ্জা সরিয়ে কুমারী পৃথা তার জীবনের প্রথম প্রিয় দর্শনের প্রতি আহ্বান জানায়। এসো, এসো। সে আসে, সম্মুখে দাঁড়ায়। অংশুপুঞ্জে রচিত সেই যৌবনবান অপরিচিতের দিকে বিস্ময়ে ভরে কিছুক্ষণ তাকিয়ে থাকে পৃথা। তারপর প্রশ্ন করে, কে কে আপনি? আমি দেব সমাজের ভাস্কর। তুমি কে? আমি মর্তের মেয়ে পৃথা, কুন্তী ভোজের কন্যা। কাছে ডেকেছ কেন? ইচ্ছে হলো। কেন ইচ্ছে হলো? কাছে ডাকবার জন্য। পৃথার কথায় ভাস্করের মুখে হাসি ফুটে ওঠে। ইচ্ছার অর্থ জানে না, ইচ্ছার অর্থ বলতে পারে না, অথচ ইচ্ছার হাতেই আপন সত্তাকে সঁপে দিয়ে ফেলেছে নবোদ্ভিন্ন যৌবনা এই মর্তকুমারী। শুক্তির তৃষ্ণা যদি সাতি সলিলের হর্ষ নিকটে আহ্বান করে, জল কুমুদিনীর আকুলতা যদি পূর্ণ শশধরের রশ্মিধারা নিকটে আহ্বান করে, এলালতা যদি চন্দন তরুকে কাছে ডাকে, পরাগ বিধুরা পদ্মিনী যদি মত্ত ভ্রমরের সান্নিধ্য আহ্বান করে, তবে তার কি পরিণাম হতে পারে কল্পনা করতে পারেনি পৃথা। তবু আহ্বান করেছে পৃথা।
ভাস্করের স্মিত মুখের বিচ্ছুরিত মায়া অপার্থিব আলোকের মালিকার মতো পৃথার চেতনার চারিদিকে এক মেখলা সৃষ্টি করে। তারই মধ্যে যেন এক রমণীয় মূর্ছায় অভিভূত হয় পৃথার সব কৌতূহল, সব আগ্রহ। প্রতিদিনের নিয়ম থেকে কতগুলি মুহূর্ত হঠাৎ বিচ্ছিন্ন হয়ে সমাজ ও সংসারের অগোচরে এক গোপন মিলনের লগ্ন রচনা করে। ভাস্কর বলে, চপল কিশোরিকা, তুমি যে আমাকে কাছে ডেকেছ তার অর্থ তুমি জানো না, কিন্তু আমি জানি। মুহূর্তের জন্য সন্ত্রস্ত হয় পৃথা। আপনি আপনি এবার চলে যান দেব ভাস্কর, আমার দেখা হয়ে গিয়েছে। কি দেখেছি? আপনি প্রিয় দর্শন। মন চেয়েছিল আপনাকে কাছে ডাকি, কাছে ডেকেছি। আপনি এসেছেন, আমার কৌতূহল মিটে গিয়েছে। কিন্তু আমার নয়নের পিপাসা মিটে যায়নি পৃথা। সুভীরু বাসনার শিহরের মতো যেন এক অবশ ও অসহায় আপত্তির ভাষা পৃথার আবেদনে শিহরিত হয়। ক্ষমা করুন, ক্ষমা করুন, চলে যান ভাস্কর। চলে যেতে পারি না প্রিয়দর্শিনী। দক্ষিণ বাহু প্রসারিত করে নিবিড় সমাদরে পৃথার চিবুক স্পর্শ করে ভাস্কর। দক্ষিণ সমীর চঞ্চল হয়, পুঞ্জ পুঞ্জ লবঙ্গ কেশর সৌরভ ছড়িয়ে উড়ে যায়। ক্রৌঞ্চ নিনাদ সরোবর তট অকস্মাৎ নিস্তব্ধ হয়। ভাস্করের আলিঙ্গনে সমর্পিত তনু কুমারী পৃথার সত্তা এক পরম স্পর্শ মহোৎসবে নিজেকে হারিয়ে ফেলে। ভাস্কর বিদায় নিয়ে চলে যান। রাজা কুন্তী ভোজের আলয়ে আরেকটি প্রভাত বেলা। কর্ণে নবকর্ণিকার, নয়নে কৃষ্ণাঞ্জন, কালা গুরু ধূপিত কেশ স্তবকে কবরীচ্ছন্দ রচনা করছিল কুমারী পৃথা। পৃথাকে দেখতে পেয়ে সহাস্য মুখে সম্মুখে এসে দাঁড়ায় ধাত্রেয়িকা। পৃথা বলে, স্বপ্নের অর্থ বলতে পারো ধাত্রেয়িকা? ধাত্রেয়িকা, পারি। পৃথা, অদ্ভুত এক স্বপ্ন দেখেছি, কিন্তু তার অর্থ বুঝতে পারছি না। ধাত্রেয়িকা, বলো কি স্বপ্ন দেখেছ? পৃথা, দেখলাম রাত্রির আকাশ থেকে প্রতি পদের চন্দ্র লেখা এসে আমার বুকের ভিতর মিলিয়ে গেল। জেগে উঠেও কেমন ভার ভার মনে হচ্ছে, যেন সে আমার বুকের ভিতরেই রয়েছে আর প্রতি মুহূর্তে বড় হয়ে উঠছে। ধাত্রেয়িকার হাস্যময় মুখে সংশয়ের বিষণ্ণ ছায়া পড়ে। পৃথার দিকে তাকিয়ে থাকে, তারপর আতঙ্কিতের মতো চমকে ওঠে। এ কি পৃথা? পৃথা বিরক্তি ভরে বলে, কি হয়েছে? ধাত্রেয়িকা, গোপনে কাকে বরণ করেছ বলো। পৃথা, দেব ভাস্করকে। ধাত্রেয়িকা অসহায় ভাবে আক্ষেপ করে, মন্দ ভাগিনী কন্যা, কোন এক অধম প্রণয়ীর ছলনায় ভুলে নিজের সর্বনাশ করে বসে আছো। পৃথা, তার নিন্দা করো না ধাত্রেয়িকা। মন যাকে চেয়েছে তাকেই বরণ করেছি, কোনো ভুল তো করিনি। এই মন্ত্র কোথায় শিখলে পৃথা? তোমার চেয়ে যিনি শতগুণে জ্ঞানী তার থেকে শিখেছি। কে তিনি? বিপ্রর্ষি দুর্বাসা। তিনি আমাকে আশীর্বাদ করে এই মন্ত্র দিয়ে গেছেন। না না, বড় ভয়ানক মন্ত্র পৃথা, তুমি ভুল বুঝেছ। মানুষের সমাজ এই মন্ত্র সহ্য করতে পারে না। তুমি কুমারী অনুঢ়া অসীমন্তিনী, নিজের ইচ্ছায় অথবা গোপনে
কিংবা মন যাকে চায় তাকে আত্মদান করে সন্তানবতী হওয়ার অধিকার তোমার নেই? কেন কেন নেই? তুমি গোপনের প্রাণী নও পৃথা, তুমি সমাজের মেয়ে। তোমার জন্ম মুহূর্তে শঙ্খধ্বনি হয়েছে সংসারকে সাক্ষী করবার জন্য। তুমি প্রথম অন্ন গ্রহণ করেছো মন্ত্রোচ্চারণের সঙ্গে, সংসারকে সাক্ষী রেখে। সকলের সাক্ষ্যে সবাকার স্নেহ ও আশীর্বাদের স্বীকৃতি রূপে তুমি বড় হয়ে উঠেছো। তোমার ভালো লাগা, ভালোবাসা ও প্রিয় সহবাস সবই যে সংসারের আশীর্বাদ নিয়ে সার্থক করতে হবে, সংসারকে গোপন করে নয়। কিছুক্ষণ চুপ করে থাকে ধাত্রীকা, তারপর শোকার্তের মতো ক্রন্দনের সুরে বলে, কিন্তু এ কি ভয়ঙ্কর ভুল করেছো পৃথা। সে আশীর্বাদের অপেক্ষা না করে স্বেচ্ছায় গোপনে নির্বোধের মতো এক খেলার আবেগে তোমার কুমারী জীবনের সম্মান, পিতার সম্মান, নিজ সম্মান নাশ করে দিলে। ধিক পৃথা, এত ধিক্কার দিও না, দিও না। আমার ভালোবাসার সত্যকেও অসম্মান করবার অধিকার কারও নেই। তবে আমি যখন তোমাদের ঘরের মেয়ে, তখন তোমাদের ঘরের সম্মান এতটুকু মলিন হতে দেব না। ধাত্রীকার রূঢ় অথচ বিস্মিত ভাবে প্রশ্ন করে, কি করে পৃথা? আমার গোপন প্রণয়ের পরিণাম আমি গোপনেই ভাসিয়ে দেব। ধাত্রীকা, কি বললে পৃথা, কি বললে? পৃথা, কুমারীর কোলে আসুক না তবে সেই সন্তান, তার জন্য আমার মনে কোনো উদ্বেগ নেই। কেউ জানতে পারবে না তার পরিচয়। ধাত্রীকা, কেমন করে? পৃথা, তাকে শুধু পরিচয়হীন করে এই পৃথিবীর কোলে ছেড়ে দেব। এই পৃথিবীর কোনো না কোনো ঘরে নতুন পরিচয় নিয়ে সে বেঁচে থাকবে। তার জন্য আমার এতটুকু দুঃখ হবে না। ধাত্রীকা ভ্রুকুটি করে ওঠে, সে কাজ কি এতই সহজ পৃথা? তাও কি গোপন প্রণয়ের মতো একটা খেলা? ধাত্রীকা আর কিচ্ছু বলতে পারে না। পৃথাও কোনো উত্তর দেয় না। হয়তো খেলাই মনে করে পৃথা। প্রিয় সঙ্গীর সাথে খেলার আনন্দে বনতলে কুড়িয়ে পাওয়া একটি ফুলের কুড়িকে শুধু ইচ্ছা করে হারিয়ে ফেলতে হবে। এর চেয়ে বেশি কঠিন কিছু নয়, এর চেয়ে বেশি দুঃখের কিছু নয়। ধাত্রীকার এত বড় ভ্রুকুটির কোনো অর্থ হয় না। রাত্রি শেষের অন্ধকার, শুকতারার আলোক, কুন্তী ভোজের প্রাসাদ হতে বহু দূরে নদীর কিনারায় জলপদ্মের বন, জলের উপর ক্ষুদ্র একটি নৌকা, নৌকার ভিতরে অনাবৃত একটি পেটিকা, পেটিকার মধ্যে ঘুমন্ত কুসুম কোরকের মতো সদ্যজাত এক শিশুর ঘুমন্ত মুখের কাছে মুখ নামিয়ে দেখতে থাকে পৃথা। একটি ক্ষুদ্র হৃৎপিণ্ডের ধুকপুক শব্দ শোনা যায়। ক্ষুদ্র ছন্দে স্পন্দিত ছোট ছোট শ্বাসবায়ুর মৃদু উত্তাপ পৃথার মুখে এসে লাগে। নদীর তরঙ্গ স্রোতে কলরোল জাগে। তটরজ্জু ছিন্ন করে এই মুহূর্তে এই নৌকা ভাসিয়ে দিতে হবে। রজ্জু ছিন্ন করবার জন্য হাত তোলে ধাত্রীকা। আর্তনাদ করে ধাত্রীকার হাত চেপে ধরে পৃথা। ধাত্রীকা ভ্রুকুটি করে, এ কি পৃথা, এ কি সর্বনাশ করছো ধাত্রীকা? ধাত্রীকার মুখে শ্লেষাক্ত হাসির রেখা ফুটে ওঠে। তোমার গোপন প্রেমের পরিণাম গোপনে ভাসিয়ে দিচ্ছি, এর জন্য আবার আর্তনাদ কেন পৃথা? ধাত্রীকার হাত আরো কঠিন আগ্রহে চেপে ধরে রাখে পৃথা, নইলে তার বক্ষ পঞ্জর যেন বিদীর্ণ হয়ে যাবে।
করুণ হয়ে ওঠে ধাত্রেয়িকার মুখ। সান্ত্বনার স্বরে বলে, দুঃখ করো না, দুঃখ করো না, তোমার গোপনের কলঙ্ক এইভাবে গোপনে ভাসিয়ে না দিয়ে তো উপায় নেই। কলঙ্ক? পৃথার যৌবনের শোনিতে প্রথম মধুরতার পুলকে স্ফুটিত করুণার এক রক্ত কমল, যার স্পর্শে পীযূষ ধন্য হয়েছে পৃথার কুমারী দেহ, সে কি আজ এইভাবে ভেসে চলে যাবে লক্ষ্যহীন ভবিষ্যতে, এই অন্ধকারে, তরঙ্গের ক্রীড়নকের মতো দূর হতে দূরান্তরে? এই তো জীবনের প্রথম প্রিয় দর্শন। মন যাকে কাছে চায় সে তো এই, যাকে বিদায় দিতে পৃথার ইহকালের সমস্ত অদৃষ্ট কেঁদে উঠেছে। পৃথা বলে, কলঙ্ক বলো না, ও যে আমার সন্তান। দুর্দম ক্রন্দনের উচ্ছ্বাস রোধ করে পৃথা, কিন্তু রোধ করতে পারে না দুর্বার এক স্পৃহা। দুর্বহ বেদনা রসভারে বিহ্বল বক্ষের কলিকা নিদ্রিত শিশুর স্পন্দিত অধরে অর্পণ করবার জন্য চঞ্চল হয়ে ওঠে পৃথা। বাধা দেয় ধাত্রেয়িকা, না, কাছে যেও না, যেও না, শান্ত হও, শান্ত হও পৃথা। ধাত্রেয়িকার চক্ষু বাষ্পায়িত হয়ে ওঠে। দেখতে পেয়েছে, আর দেখে বিস্মিত হয়েছে ধাত্রেয়িকা। এতদিনে যেন পৃথা তার নারী জীবনের ইচ্ছার অর্থটুকু বুঝতে পেরেছে। প্রগল্ভা কৌতুকিনী নয়, আজ নিশান্তের অন্ধকারে বসে আছে এক মমতার মাতৃকা, যার শূন্য বক্ষের যাতনা অশ্রু স্রোত হয়ে জলপদ্মের বনে ঝরে পড়েছে। অনেকক্ষণ নিঃশব্দে বসে থাকে পৃথা, তারপর যেন উৎকর্ণ হয়ে দূরান্তরের জলরোলের মূর্ছনা শুনতে থাকে। শুনতে পাচ্ছ, শুনতে পাচ্ছ ধাত্রেয়িকা? পৃথার উত্তরে ধাত্রেয়িকা বিস্মিত হয়। কি পৃথা? পৃথা, নুপুরের শব্দ। এই পৃথিবীর কোন মানুষের ঘরের আঙিনায় ক্রীড়া চঞ্চল এক শিশুর ছোটাছুটি, তার পায়ের ছোট ছোট নুপুরের ঝংকারে সে আঙিনার বাতাস মধুর হয়ে উঠছে। কিন্তু কিন্তু সে তো আমার ঘরের আঙিনা নয়। ধাত্রেয়িকা উত্তর দেয় না। দূরান্তের ঘন অন্ধকারের দিকে স্থির দৃষ্টি তুলে কি যেন দেখতে থাকে পৃথা। ধাত্রেয়িকা বলে, অমন করে কি দেখছো পৃথা? পৃথা, দেখছি এই পৃথিবীর কোন গৃহে, প্রাসাদে কিংবা কুটিরে এক নারীর কোলে পরিচয়হীন এক শিশুর কোমল কণ্ঠের কলস্বরে মাতৃ সম্বোধন ধ্বনিত হয়ে চলেছে। সে মাতা কিন্তু আমি নই। পৃথার মুখের দিকে অপলক হয়ে তাকিয়ে থাকে ব্যথিতা ধাত্রেয়িকার দুই বাষ্পায়িত চক্ষু। হঠাৎ চমকে ওঠে পৃথা। ধাত্রেয়িকা ভয়ার্ত স্বরে বলে, কি হলো পৃথা? পৃথা, উৎসবের শঙ্খ বাজছে ধাত্রেয়িকা। এখান থেকে বহু দূরে, বহু বৎসর পরে এই রাত্রি যেন ভোর হয়ে গিয়েছে। সুন্দর তনু এক যুবক বর বেশে চন্দ্রমুখী বধূ সঙ্গে নিয়ে মঙ্গল কলসে সজ্জিত এক ভবনের দ্বারে এসে দাঁড়িয়েছে। ধান্য দুর্বা হাতে নিয়ে এক মাতা এসে বর বধূকে আশীর্বাদ করছে। পুত্র নত হয়ে মাতার পদধূলি নিয়ে শিরে ধারণ করছে। সুন্দর হাস্যে প্রসন্ন হয়ে উঠছে মাতার আনন। সে মাতাও কিন্তু আমি নই। পৃথার সজল দৃষ্টি কিছুক্ষণের মতো যেন উজ্জ্বল হয়ে উঠছে মনে হয়। ধাত্রেয়িকা অনুযোগের সুরে বলে, এখনো দূরের দিকে তাকিয়ে পৃথা আর কি দেখছো পৃথা? পৃথা বলে, দেখছি ধাত্রেয়িকা,
দীপাবলির শোভা জেগেছে এক নগরে। উৎসবের হর্ষে আকুল পথ জনতার মাঝখান দিয়ে কে আসছে, কে যেন আসছে দেখো। তেজদৃপ্ত এক শত্রুঞ্জয় বীর রণযাত্রা সমাপ্ত করে ঘরে ফিরে আসছে। পুত্র গর্বে গরীয়সী মাতা এসে সেই বীর পুত্রের ললাটে জয় তিলক এঁকে দিলেন। সে বীর মাতা কিন্তু আমি নই, আমি নই। নীরব হয় পৃথা। নিস্তব্ধ অন্ধকারের বাতাস হঠাৎ বীত নিদ্র বিহগের রবে সাড়া দিয়ে শিউরে ওঠে। ধাত্রীকা ব্যস্তভাবে বলল, ভোর হয়ে এলো পৃথা। ধাত্রীকার হাত ছেড়ে দিয়ে পৃথা নিজেরই দুই চক্ষু দুই হাতে আবৃত করে। নৌকার রজ্জু ছিন্ন করে ধাত্রীকা। এক পরিচয়হীন শিশুর জীবন স্পন্দন বহন করে একটি তরুণী নিশান্তের নদী স্রোতে দূরান্তরে চলে যায়। ধাত্রীকার ছায়া অনুসরণ করে অবসন্ন দেহ নিয়ে ধীরে ধীরে রাজপ্রাসাদের দিকে ফিরে যেতে থাকে পৃথা। পূর্ব দিগন্তে তখন নবারুণের উদয়োচ্ছটা নয়ন হরণ শোভা ছড়িয়ে দিচ্ছে। পৃথা মুহূর্তের মতো সেদিকে একবার শুধু তাকিয়ে যেন অভিমান ভরে মুখ ঘুরিয়ে নেয়। এই তো সেই ভয়ঙ্কর ভুলের সুন্দর লগ্ন, যে লগ্নে মন যাকে চায় তাকেই গোপনে কাছে ডেকেছিল পৃথা। তারই পরিণাম এই নিঃশব্দ ক্রন্দনের ভার চিরজীবন গোপনে বহন করে ফিরতে হবে, অতি সাবধানে, যেন কেউ শুনতে না পায়। পৃথা বলে, বুঝতে পেরেছি ধাত্রীকা। ধাত্রীকা, কি কি বুঝেছ? পৃথা, ঋষি দুর্বাসা আমাকে অভিশাপ দিয়েছিলেন। অভিশাপ, অভিশাপ। শেষ করলাম ভাস্কর ও পৃথা, সুবোধ ঘোষের কালোজয়ী ছোট গল্পের বই ভারত প্রেম কথা থেকে। নমস্কার।